রাজধানীর পল্লবীর পলাশনগরে খুন হলেন ব্লগার রাজীব হায়দার। মাঠে নামল গোয়েন্দা পুলিশ। একের পর এক অভিযান আর জিজ্ঞাসাবাদ শুরু হলো। টাকা পয়সা লেনদেন নিয়ে কারো এরকম তিক্ততা ছিল যে এই ঘটনা ঘটতে পারে? আমি শুনেছিলাম যে তাকে গালি দিচ্ছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ নয়, তদন্তে অনেকগুলো সম্ভাবনা বেরিয়ে আসলো। আর একটা বাস্তব উদাহরণ নিয়ে সামনে এসে দাঁড়ালো আসিফ মহিউদ্দিন নামের একজন ব্লগার। এটার একটা আঘাত খেলেই একজন মানুষ মারা যেতে পারে। কোন পথে হাঁটা সঠিক হবে এমন ধাঁধা যখন তদন্তে নামা কর্মকর্তাদের সামনে এসে গেল, তখন একটা বিশেষ দিকে নজর রাখার পরামর্শ দিলেন গোয়েন্দা পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু ছেলেপেলে বা মাদ্রাসা কেন্দ্রিক কোন ছেলেপেলের একটু ওই আমাদের যে সোর্সিং গুলো আছে ওটা আমিও করতেছি, তোমাদের তো ছোটখাটো সোর্সিং আছে। গোয়েন্দা কর্মকর্তার দেয়া পরামর্শের কথা এর আগের পর্বে আপনারা পুরোপুরি শোনেননি। তদন্তে নামা কর্মকর্তারাও সেদিন আরো বেশ কিছু আলামত আর লক্ষণ নিয়ে কথা বলেছিল, আমরা অনুসরণ করছি। তাই তালাশের আগের পর্ব যে দিক নির্দেশনামূলক আলোচনার মাঝপথে শেষ হয়েছিল, এবারের পর্ব সেখান থেকে শুরু হবে। হত্যাকাণ্ডের 3 দিন আগে একটা 22-23 বছর বয়স্ক ছেলে মুখে দাঁড়িয়ে আছে, সে সুন্দর ক্রিকেট বল নিতে গেছে সেখানে। এই লোক কিন্তু স্যার ওখানে রেকি করার জন্য খেলার নাম করে যেতে না। আসছেন ইন্টারনেটের পাতায় মুক্ত মতামত তুলে ধরা ব্লগার আসিফ মহিউদ্দিন। রাজীব হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে যাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল, যা আপনারা তালাশের আগের পর্বে দেখেছেন। তদন্ত কর্মকর্তারা আসিফের কাছে রাজীবের হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য চাইলেন। ওরা দেখতে কিরকম ছিল বলে আপনি দেখতে কিরকম ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমাকে পিছন থেকে আক্রমণ করেছিল। আক্রমণ যখন করে তো জিহাদি কোনো দোষ ছিল কিনা, আল্লাহ আকবার বা এরকম না, তারা একদম চুপ ছিল, তারা কোনো কথা বলেনি। এই ধারের উপরে কূপ ছিল। হ্যাঁ, এইখানে দেখতে পাই না। তাহলে কি পাওয়া গেল আসিফ মহিউদ্দিনের সাথে কথা বলে? রাজীব হায়দারেরও প্রায় ওনাকেও কিন্তু প্রথমে ঘাড়ে আঘাত পিছন দিকে ব্যবহার করে শিক্ষিত ছেলে। এদেশে কতজন মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছেছে? আর এমন তো নয় যে অশিক্ষিত মানুষেরা ব্লগিং করে। ব্লগের কোনো লেখা যদি হত্যাকাণ্ডের ইস্যু হয়ে থাকে, তবে ধরেই নিতে হবে যে শিক্ষিত কোনো মানুষেরই কাজ এটি। তবে এটাকে তথাকথিত কোনো চলচ্চিত্রের ঘটনা ধরে নেবেন না, যার শুরুটা দেখে শেষ পরিণতি বুঝে নেবেন। এই ব্লগার আসিফ মহিউদ্দিনকে মনে রাখুন দুটি কারণে, আর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় মাঠে নেমে তদন্তে কতদূর এগোল গোয়েন্দা পুলিশ, এবার চলুন সেটা দেখে আসছি। রাজীব হত্যাকাণ্ডের পর ওই নির্দিষ্ট এলাকায় ব্যবহৃত 3টি মোবাইল নম্বর বন্ধ হয়ে যায় হঠাৎ করেই। গোয়েন্দা পুলিশের সন্দেহের তীর সেদিকে। ওই নম্বরগুলো ব্যবহারকারীদের অবস্থান জানতে মরিয়া তদন্তকারীরা। এবার প্রযুক্তির সাহায্য নিল গোয়েন্দা পুলিশ। ওই নম্বর ব্যবহারকারীরা পুরো পরিকল্পনায় একটা ভুল করেছে, আর তা মোবাইলেই। একটা ভুলের জন্য স্যার এই যে ভুলটা আমরা দেখলাম, এই যে দেখেন স্যার, এই যে দেখেন, আর এই যে এই নাম্বারটা দিয়ে আমরা এদেরকে ধরতে পারবো। সেই ভুলের সূত্রে এই পথ খুঁজতে লাগলেন গোয়েন্দা কর্মকর্তারা। হিসাব নিকাশ মিলিয়ে একজনের অবস্থান নিশ্চিত করা গেল শেষ পর্যন্ত। রাজধানীর কাকরাইলে আছে সে। শুরু হলো অভিযান। গোয়েন্দা কার্যালয় থেকে কাকরাইল ধরা পড়ল একজন। আমি মোহাম্মদ হাসান রেজা টুম্মা। এই নিহত রাজীব হায়দারও আমাদের ইসলাম ধর্মের প্রবর্তক, তাকে নিয়ে অনেক রকমের কটূক্তি, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে তারা দাবি করেছেন। এটা শুরু হয়েছিল তাদের শাহবাগ আন্দোলনের অনেক আগে থেকেই। আমাদের কাছে তারা বলেছে যে গত বছর 2012 সালের অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে তারা রাজীব হায়দারের ব্যাপারে
খোঁজ খবর নিতে থাকে। গোয়েন্দা পুলিশ বলছে আটক হওয়া প্রথম ব্যক্তিটি রাজীব হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। বলেছে রাজীবকে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার কাজটি করেছে দীপ নামের আরেকজন। পুরো ঘটনার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত আরো চরিত্র আছে। রুম্মান গোয়েন্দা পুলিশকে জানিয়েছে দীপ যখন রাজীবকে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করছিল তখন চাপাতির একটা কোপ গিয়ে শেষ মুহূর্তে লাগে অনেকের পায়ে। অনেকের জুতো কেটে যায়, আর হত্যার পর চাপাতি আর জুতোগুলো ফেলে দিয়েছিল রুম্মান নিজেই। রুম্মানকে নিয়ে আলামত উদ্ধারে মাঠে গোয়েন্দা পুলিশ। কাংরাইলে জাতীয় চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর, পুকুর পাড়। এখানেই ফেলা হয়েছে অনেকের ব্যবহার করা জুতো জোড়া, যাতে চাপাতির কোপের চিহ্ন আছে। জুতো উদ্ধার হলো, এবার চাপাতি আর চাকু। রুম্মানের তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশের দলটি ছুটল আগারগাঁওয়ে। ঘটনা ঘটিয়ে এদিক দিয়ে মোহাম্মদপুর যাওয়ার সময় চাপাতি ফেলে গেছে। একটা পর্যায়ে ড্রেন থেকে উদ্ধার হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই চাপাতি আর ছুরি। রুম্মানের কথায় আরো যাদের নাম এসেছে তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে। রুম্মানকে নিয়ে গোয়েন্দা দল খিলগাঁও এলাকায়। আটক করা হলো দীপকে। সব আলামত মেলালে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়া অবস্থায় এই দ্বীপের ছায়ায় দেখেছিল প্রত্যক্ষদর্শীরা। গ্রামের বাড়ি মাতোয়েল, কান্দুবাড়ি কবরস্থানের পাশে। দীপকে নিয়ে এবার মাঠে গোয়েন্দা পুলিশ। অভিযান চলল সেই দোকানগুলোতে যেখান থেকে সিম আর মোবাইল সেট কেনা হয়েছিল। এবার দেখুন তালাশের গত পর্বে যে ছায়া মানুষটিকে দেখেছেন তাকে চিনতে পারেন কিনা। ধারাবাহিক অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হলো আরো দুজন। 1989 সালে আমার জন্মগ্রহণ, নভেম্বরের 7 তারিখ। নাফিস ইমতিয়াজ আমার বাবা। তারা সবাই সমাজের সচ্ছল এবং সম্ভ্রান্ত পরিবারের লোক। অর্থাৎ এরা কেউ পেশাদার অপরাধী নয়, কিন্তু গোয়েন্দা পুলিশের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তবে অপেশাদাররাই সবচেয়ে বড় পেশাদারি অপরাধ করেছে। সমাজের সুবিধা বঞ্চিত এবং পরিবারের বৈরী পরিবেশে বেড়ে ওঠা মানুষেরাই অপরাধের দিকে বেশি ঝোঁকে। এমন তথ্য সত্য হতে পারে, কিন্তু তার বিপরীত ঘটনাও বিরল নয়। রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সেই বিপরীত ঘটনারই উদাহরণ। তারা মোটামুটি কনফার্ম ছিল যে আমাদেরকে ধরতে পারবে না। সেই বিশ্বাস থেকে তারা 2 দিন বাইরে থাকলেও পরে আবার বাসায় থাকা শুরু করে। চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে নাফিস ইমতিয়াজ, বয়স 22, থাকত বসুন্ধরা আবাসিক এলাকায়। প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছেলে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে। আমি চট্টগ্রামে লেখাপড়া করছি, ও লেভেল পাস করছি চট্টগ্রাম থেকে। মাকসুদুল হাসান অনিক, ঢাকার কেরানীগঞ্জের ছেলে। অনিকও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে শেষ পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়ত। অনিকের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক। 1994 স্কুলে ভর্তি হই, মেবিলিফ ইন্টারন্যাশনাল স্কুল। পরে স্কুল বদলানো হয় না, ধানমন্ডিতে ওই স্কুলে পড়াশোনা করি। স্কুলে পড়াশোনা করার পর্যায়ে 2007 সালে আমি আমার ও লেভেল এক্সাম দেই। এহসান রেজা রুম্মান, পিডিবি ঠিকাদার বাবার ছেলে রুম্মান ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। 2005 সালে উইসল ফার্স্ট স্কুল থেকে এসএসসি পাস করি এবং 2007 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করি। নাইম শিকদার ইরাদ, প্রবাসী ব্যবসায়ী বাবার ছেলে। ইরাদও ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। আমি এসএসসি পাস করি ব্রাউনবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2008 সালে এবং এইচএসসি পাস করি ব্রাউনবাড়িয়া সরকারি কলেজ থেকে 2010 সালে। ফয়সাল বিন নাইম দীপ, সরকারি কর্মকর্তার ছেলে। দীপ চট্টগ্রাম থেকে এসএসসি পাস করে ঢাকায় চলে আসে। সর্বশেষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ পড়ত। এরা সবাই রাজধানীর নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ছাত্র। এই দ্বীপকে মনে রাখুন, তার ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়নি এখনো। আগের পর্বেই বলেছিলাম যে অনেক ঘটনারই শেষ থেকে আরেক ঘটনার শুরু হয়। রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় অনুসন্ধানে নেমে আসামি ধরা পর্যন্ত হলেই স্বাভাবিক ছিল, কিন্তু ঘটনা চলতে চলতে আরেক রহস্যের দরজায় পৌঁছে দিয়েছে। আর ওই যে ব্লগার আসিফ মহিউদ্দিন, সে নিজেও কিন্তু জানে না তার মৃত্যু নিশ্চিত করতে দ্বিতীয়বার চেষ্টা করা হয়েছিল।
অদৃশ্য শত্রুর আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ব্লগার আসিফ মহিউদ্দিন। আঘাত এতটাই গুরুতর ছিল যে আঘাতকারীরা ভেবেছিল আসিফ মারা গেছে, কিন্তু আসিফ মারা যায়নি, মুমূর্ষু। এ খবরে হামলাকারীরা অবাক হয়ে যায়। চাপাতি দিয়ে 8টি কোপ দেওয়ার পরও বাঁচে কি করে? আসিফের মৃত্যু নিশ্চিত করতে তাই এবার ডাক্তার সেজে ওয়ার্ডে যাবার সিদ্ধান্ত নিল দলটি। ঘুমের মধ্যে মেরে ফেলার ইঞ্জেকশন নিয়ে হাসপাতালে ঢুকেছিল, কিন্তু সে দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হয়। তাই এখনো জীবিত আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিনকে যে দুটি কারণে মনে রাখতে বলেছি তার একটি ছিল এটি, আর দীপকে যে কারণে মনে রাখতে বলেছি ঘটনার ধারাবাহিকতায় আমাদেরকে সেই দিকে নিয়ে যাবে। 4 মিনিট পরে আসছি। এই বিরতির 4 মিনিটে কিচ্ছু হয়নি, যা হয়েছে তা তদন্তের সময়ে। ঘটনা আচমকা মোড় নিয়েছে ভিন্ন ভিন্ন দিকে। সেই ভিন্ন ভিন্ন মোড়ে, সেই ভিন্ন ভিন্ন পথে হাঁটতে হাঁটতে উঠে এসেছে ভিন্ন ভিন্ন ঘটনা। আর সেই ভিন্ন ভিন্ন ঘটনাগুলো দিয়ে মালা গাঁথলে মালা কিন্তু একটাই হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কার্যালয়। ব্লগার রাজীব হায়দারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুম্মান, অনিক, দীপ, নাফিজ আর ইরাদ হাজির গণমাধ্যমের সামনে। খবর ছড়িয়ে পড়ল। এই খবর প্রচারিত হওয়ার সাথে সাথে একটি নির্দিষ্ট এলাকার 3টি মোবাইল নম্বর বন্ধ হয়ে গেল হঠাৎ করেই। খবরটি গোয়েন্দা পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। বন্ধ নম্বরগুলির একটির সাথে রাজীব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার একজনের যোগাযোগের প্রমাণ পাওয়া গেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ জানালো, ব্লগার আসিফ মহিউদ্দিনকে যারা আঘাত করেছিল তারা মিরপুর ইনডোর স্টেডিয়ামে মার্শাল আর্ট শেখে। সামনে সূত্র 3টি বন্ধ মোবাইল নম্বর আর মিরপুর ইনডোর স্টেডিয়াম। তাই নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল এবার সেখানে। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রটির উপর নজর তাদের। সব তথ্য নিশ্চিত হবার পর সন্ধ্যায় গ্রেপ্তার কাউসার নামে একজন। এই কাউসার ফুটপাতে মানিব্যাগের ব্যবসা করেন মিরপুর 10 নম্বরে। জিহাদ কেস করতে চাও নাকি? কামাল কোথায় থাকে? কামাল হচ্ছে যাত্রাবাড়ি থাকে। তুমি ম্যাচটা চিনো? 9 আচ্ছা, 9 কোথায় পাওয়া যেতে পারে? 9 ইউনিভার্সিটিতে পাওয়া যেতে পারে। এক ঘটনা থেকে আরেক ঘটনা, একজন থেকে আরেকজন। মনে হচ্ছে রাজীবের হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো পরিকল্পনার অংশ নয়। আবার ফুটপাতের একজন দোকানদারেরও যখন এমন ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তখন হয়তো এটাও ধরে নেওয়া যায় যে এর ডালপালা অনেক বিস্তৃত। সে যাই হোক, গ্রেপ্তার হওয়া কাউসার যে তথ্য দিয়েছে সে অনুযায়ী কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়। কাউসারকে নিয়ে ছদ্মবেশে অপেক্ষায় গোয়েন্দা পুলিশের দলটি। একজন ছাত্রকে দূর থেকে দেখিয়ে দিল কাউসার। পিছু নিল গোয়েন্দা পুলিশ। আটক হল নাহিন। কি নাম? নাহিন। হ্যাঁ, নাহিন। বাড়ি কি? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। কি করেন আপনি? আমি তো পড়াশোনা করি। এই কি সেই লোক? হ্যাঁ, এটা চিনেন? হ্যাঁ, চিনেন? ওঠেন। কম্পুগ্রাতে শিখতা কোন জায়গায়? আমি শিখতাম মিরপুর 10 নম্বর ইনডোর স্টেডিয়াম। ইনডোর স্টেডিয়াম। ওই কম্পুগ্রাতে শিখে কি করতে শিখে কম্পুগ্রাতে? কামালকে ধরতে MBA পড়ুয়া নাহিনকে নিয়েই যাত্রাবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশ। বাসা থেকে ধরা হলো কামালকে। এই কামাল আবার পেশায় একজন কাঠমিস্ত্রি। রাজীব হত্যা আর আসিফ মহিউদ্দিনের উপর হামলার ঘটনার যোগসূত্র পাওয়া গেল নাহিনের কাছ থেকে। রাজীব হোটেলের খুনিদেরকে ধরছে, অনেক খুনিদেরকে ধরছে, তখন আমরা এদিকে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসা বলা যাবে না, বরং সাপ খুঁজতে গিয়ে আরো বড় সাপ বেরিয়ে আসলো সেটা বলা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র থেকে শুরু করে কাঠমিস্ত্রি, এমনকি ফুটপাতের দোকানদার পর্যন্ত এমন পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে দলগুলো। আর মাঠ পর্যায়ে কাজ করা এসব ব্যক্তিকে যদি লেজের অংশ ধরা হয়, তাহলে মাথার অংশ নিশ্চয়ই আছে। আর সেখানে রানা নামটি বারবার উচ্চারিত হয়েছে। রুম্মান, অনিক, ইরাদ আর নাফিজ
একদিকে যেমন মেধাবী ছাত্র, অন্যদিকে ধার্মিক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর নামাজ আর দিনের আলোচনা করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠে দীপের সাথে। দীপের মাধ্যমে রানার সাথে পরিচয়। আমার পরিচয় হয় রিদওয়ান আল আজাদ রানার সাথে নকির সূত্রে। ঘটনার মাসখানেক আগে সে আমাকে এই ব্যাপার সম্পর্কে জানায় যে বাংলাদেশে কিছু কিছু ব্লগ আছে যেগুলোর মধ্যে এরকম অবমাননাকর কথাবার্তা এবং বিভিন্ন গালিগালাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা হয়। তো এর মধ্যেই এই ব্যাপারগুলো আমি গুরুত্ব সহকারে নিই এবং আমাকে খুবই উত্তেজিত করতে থাকে ব্যাপারগুলো। এভাবে রানাই পুরো দলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর জন্য মানসিকভাবে তৈরি করতে থাকে। কিন্তু ঘটনার পর থেকেই রানা উধাও। রানা দুইটা ঘটনায় সে জড়িত ছিল এবং দুইটা ঘটনা একটা গ্রুপ আর একটা গ্রুপকে চিনত না, এরকম একটা বিষয় ছিল। সে খুব চালাক ধরনের লোক এবং সে পুলিশি কার্যক্রম সম্বন্ধে খুব অকিবহাল, যার কারণে তাকে আমাদের একটু সময় লাগছে। রানার হাত ধরে এরা আল কায়েদার বাংলাদেশি নেটওয়ার্ক আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হয়ে যায়। আর ওই যে আসিফ মহিউদ্দিনের উপর হামলাকারী একজন কাঠমিস্ত্রি, একজন ফুটপাতের দোকানদার আর একজন MBA-র ছাত্র, তাদেরকেও নিয়োগ দিয়েছে রানা। রানার উপরেও আরো কেউ আছে, শুধু রাজীব বা আসিফ নয়। ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের বিশ্বাস আর টার্গেটের কথা ঘোষণা করেছে। তাদের যদি আমরা এইভাবে না ধরতে পারতাম, তারা হয়তো আরো হিংস্র হতে পারত। তসলিমা নাসরিন যেহেতু বিদেশে আছে, যে নামটা বললাম আর কি, তাকেও খুন করার জন্য তারা প্ল্যান করেছিল যে দেশ থেকে যে ও দেশে যে খুন করে আসে। তালাশের এবারের পর্ব এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ মুহূর্তে এসে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একটা ভিন্ন ইঙ্গিত দিলেন। শেষ চমকটা অপেক্ষা করছিল সেখানেই। প্রথম তো আপনাকে খুন করতে গেছে, মানে ওই অপরাধটা বড় অপরাধ, আপনাকে মারতে গিয়েছে বা আপনাকে মেরে ফেলেছে, তখন ওই অপরাধটাকে আপনাকে আমরা কগনিজেন্সে নিয়েছি। নেয়ার পরে তদন্তে যখন আসলো যে যাকে মারতে গিয়েছিল সেও একটা অপরাধ করেছে, তখন আমরা সেই তাদেরও আমরা। তারপরে গ্রেপ্তার করতে শুরু করলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য অভিযোগের আঙ্গুল উঠেছিল যাদের দিকে, সেই ব্লগারদের। শেষ পর্যন্ত আসিফ মহিউদ্দিনকেও। ক্ষণিকের উত্তেজনা বা কারো ধারাবাহিক প্ররোচনা এমন একটি বিষয় যার জন্য পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে। কোন বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ যেমন মহানুভবতার শীর্ষে পর্যন্ত পৌঁছে যেতে পারে, তেমনি করে উঠতে পারে জঘন্যতম কাজটিও। হত্যাকাণ্ড যেমন একটি জঘন্য অপরাধ, তেমনি বিশ্বাসও একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারো বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য কারো বিশ্বাসকে আঘাত করার অধিকার কারণেই। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149, 150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 12